মজুর এবং গ্রামীণ শ্রমজীবী সংগঠনের সেখানে গেলাম পাশেই। আর সেখান থেকে আমি ভাবলাম ফিরে আসবো, এই মিটিংটা শেষ হবে, তারপর আমি আপনাদের সঙ্গে কিছুটা ডানকুনি পর্যন্ত হাঁটব। বেগমপুর থেকে জনাই পর্যন্ত এই বাংলা ভাষা যাত্রায় তারা হেঁটেছে বেশ 4-5 কিলোমিটার। তারপরে মোটর সাইকেলে করে এখানে এসছে। তারপর এখান থেকে হেঁটে আমরা ডানকুনি যাব, তাই তো? শুধু বাংলা ভাষা যাত্রায় যাত্রীরা যাবেন, আপনারা সহযাত্রী হবেন, সবাই হাঁটবো। তাহলে বেশি কথা বলার দরকার নেই, আমার তাড়াতাড়ি শেষ করলেই হলো, হাঁটলে ভালো হবে। আর কথাগুলো সব বলা হয়ে গেছে, কিন্তু একটা কথা বলবো, যখন ভোট হয় দেখবেন তৃণমূল কী বলে, খেলা হবে, তাই তো? বুথে বুথে ওই সিসিটিভি ক্যামেরা ইসিআই যত বাগাড়ম্বর করুক, তারপরে সেটাকে বন্ধ করে দিয়ে পুলিশকে ব্যবহার করে, গুন্ডাকে ব্যবহার করে, মস্তানকে ব্যবহার করে, ইভিএমকে ব্যবহার করে, তারপরে মন্দির মসজিদ হিন্দু মুসলমান সব ব্যবহার করে ভোট করে, কিন্তু বলে খেলা হবে। আর স্টেডিয়ামে যেখানে খেলা হওয়ার কথা, মাঠে যেখানে খেলা হওয়ার কথা, ক্লাবে যেখানে খেলা হওয়ার কথা, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যারা খেলা করবে, আমরা দেখলাম খেলাকে নিয়ে তারা কীরকম রাজনীতি করে। আজকে মেসি আসবেন, তার অনেকেই সমর্থক আছে, ফ্যান আছে, সব একেবারে আর্জেন্টিনার জার্সি পরে চলে গিয়েছে, টিকিট ব্ল্যাক হয়েছে। তাহলে তৃণমূল সরকারে থাকবে, আর একটা ইভেন্ট হবে, সেখানে কালোবাজারি হবে না, এটা তো কখনো হতে পারে না। কারণ তৃণমূলের জন্মের ঠিকুজিতে লেখা আছে যে পাচার করতে হবে, কালোবাজারি করতে হবে, ব্ল্যাক মার্কেটিং করতে হবে। তারপরে লোকে গেছে মেসিকে দেখতে, এখানে অরূপ বিশ্বাস খেলার মন্ত্রী, সে মনে করছে নিজে অপরূপ দেখতে, সে গিয়ে সবসময় ছবির কাছে টেলিভিশন ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আরে লোকে আর তৃণমূলের নেতাদের দেখতে পারে না, দেখতে চায় না। এটা মমতা ব্যানার্জি আর তৃণমূলের দল যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। যা করেছে আজকে কলকাতা এবং বাংলা, আমরা বলতাম, গোটা বিশ্ব বলতো ফুটবলের মেক্কা হচ্ছে কলকাতা। আজকে মমতা ব্যানার্জির দৌলতে, তৃণমূলের কালোবাজারির দৌলতে আমরা যে ক্লাব দখল করব, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, আইএফএ, সিএবি, হকি সব দখল করব। সব কালীঘাটের মমতার খানদানি লোকেরা সব দখল করবে, পেয়ারের লোকেরা দখল করবে। আমাদের শিক্ষা বাঁচাতে হবে, আমাদের স্বাস্থ্য বাঁচাতে হবে, আমাদের স্কুল বাঁচাতে হবে, আমাদের কল কারখানা, কৃষি, ফসল, বাজার, দোকান সব বাঁচাতে হবে, খেলাও বাঁচাতে হবে, স্টেডিয়ামও বাঁচাতে হবে, মাঠও বাঁচাতে হবে। আমাদের বাংলার মর্যাদা সম্মান সব ধুলায় লুণ্ঠিত হয়ে গিয়েছে, সেই মর্যাদাও বাঁচাতে হবে, মা বোনেদের ইজ্জতও বাঁচাতে হবে। আর তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের শিল্প, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের মূল্যবোধ, আমাদের গণতান্ত্রিক চেতনা, এই সবগুলোকে আমাদের বাঁচাতে হবে। আর সেই বাঁচানোর জন্য সিপিআইএম ডাক দিয়েছে। কিন্তু শুধু সিপিআইএম না, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস, বিজেপি মিলে এই যে দেখছেন মন্দির মসজিদ হিন্দু মুসলমান, রোজ ন্যাশনাল মিডিয়া, দেশের মিডিয়া সব হয়েছে আরম্ভ করে দিয়েছে। ভোট যত আসবে তত হবে। আমরা এই ডানকুনিতে আমাদের পার্টি রাজ্য সম্মেলন করলাম এই বছরের ফেব্রুয়ারি মাসে। তারপর আপনারা সবাই এসেছিলেন, এই গোটা রাস্তা জুড়ে মাঠে ঢোকার জায়গা ছিল না, ফুটবল মাঠে। আমরা কি বলেছিলাম, 25শে ফেব্রুয়ারি আমাদের সম্মেলন শেষ হয়েছে। আমরা বললাম 26 থেকে 26-এ শুরু। আমরা খেলা হবে বলিনি, আমরা বলেছি রাজনীতিটা রাজনীতির মতোই করতে হবে। তার জন্য আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে, আমাদের মতাদর্শগত চর্চা বাড়াতে হবে। তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের যারা হেলে গেছে, নড়ে গেছে, চলে গেছে, ভয়ে হোক, সন্ত্রাসে হোক, মিথ্যা মামলার জন্য হোক, জীবন জীবিকা থেকে সরিয়ে দেওয়ার ভীতিতে হোক, লোভে হোক, প্রলোভনে হোক, বা আমাদের কোনো ভুল ত্রুটির জন্য হোক, আমরা সবাইকে বলেছিলাম, আহ্বান জানিয়েছিলাম। কারণ আজকে যদি দেশকে বাঁচাতে হয়, বাংলাকে বাঁচাতে হবে। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল আমাদের গর্বের জায়গা, আমাদের মর্যাদার জায়গা। গোটা দেশের লোক বলতো, গোটা পৃথিবীর লোক বলতো
in front of the Committee of Nation, গোটা বিশ্ব সংসারের সামনে দাঁড়িয়ে বাংলার মানুষ হিসেবে আমরা মাথা উঁচু করে গর্ব করে বলতাম, নবজাগরণের উত্তরসূরি আমরা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছি আমরা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছি আমরা, যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়েছি আমরা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়েছি আমরা, মহিলাদের সঙ্গে সমান অধিকারের লড়াই লড়েছি আমরা, ক্ষেত মজুর দিন মজুর তার মজুরির লড়াই লড়েছি আমরা, একজন হকারও যাতে দোকানদারি করতে পারে, ব্যবসা করতে পারে, তার অধিকারের জন্য লড়াই হয়েছে, শিক্ষার জন্য লড়াই হয়েছে, স্বাস্থ্যের জন্য লড়াই হয়েছে। আমরা তিল তিল করে এই বাংলাকে গড়ে তুলেছি, তার সাহিত্য, তার সংস্কৃতি, তার সৃজনশীলতা, তার ঐতিহ্যকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সেই সবটাকে শুধু ধ্বংস করা হয়েছে নয়, সিপিআইএম না, শুধু লেনিনের মূর্তি না, শুধু লাল ঝান্ডা না, যে বাম পরিমণ্ডল যেখানে মানুষ নিজের অধিকার বোধে সচেতন হবে, যেখানে সে শিক্ষিত হবে, পুনঃশিক্ষিত হবে, তার অভিজ্ঞতা থেকে সে লড়াইয়ের ময়দানে সামিল হবে, তার হকটাকে বুঝে নেবে। তৃণমূল কংগ্রেসকে বিজেপি এই জন্যই তৈরি করেছিল, আরএসএস মমতাকে এই জন্যই দুর্গা সাজিয়েছিল, যেখানে দাঁড়িয়ে অধিকার বোধ থাকবে না, মর্যাদা বোধ থাকবে না, আমাদের যে উত্তরাধিকার সেটা নষ্ট হবে। আর তার মধ্যে দাঁড়িয়ে মন্দির, মসজিদ, হিন্দু, মুসলমান, মতুয়া, নমশূদ্র, কুর্মী, সাঁওতাল, আদিবাসী, রাজবংশী, এই সব নিয়ে ভাগাভাগি হবে। আমরা যত ভাগ হব তত আদানি আম্বানির সম্পদ আরো বেশি বাড়বে, লুট তত বাড়বে। একটা লুটতন্ত্র তৈরি হয়েছে। একবার মোদির সাইনবোর্ড আর নাহলে মমতার সাইনবোর্ড লাগিয়ে দাও, একটু ধর্মীয় জিগির তুলে দাও, আর তারপরে যে যতটা পারো লুট করো, বালি পাচার করো, কয়লা পাচার করো, গরু পাচার করো, সোনা পাচার করো, মহিলা পাচার করো, শিশু পাচার করো। যদি তুমি তৃণমূলের হও তাহলে অপদার্থ পুলিশ বাংলার তারা তোমাকে পাহারা দেবে, কোনো অপরাধী ধরবে না। আর সেই তৃণমূল থেকে যদি শুভেন্দুর মতো ডিগবাজি খেয়ে বিজেপিতে যাও তাহলে কেন্দ্রের পুলিশ তোমাকে পাহারা দেবে, আর কেউ কাউকে ধরবে না। ভোট যখন আসবে তখন ইডি সিবিআই এর তামাশা দেখবে। ওই 16 সিনেমার ডায়ালগ ছিল না, ধর্মেন্দ্র কতদিন আগে মারা গেলেন, কদিন আগে বলেছিল না, সেই জলের ট্যাঙ্কের ওপর উঠে, মৌসি মৌসি তুমি জেলে যাবে, আর চাক্কি পিসিং পিসিং, এখানে মৌসি না, যতবার ভোট আসে বলে পিসি জেলে গিয়ে নাকি চাক্কি পিসিং পিসিং হবে, কিন্তু কেউ জেলে যায় না। কাপুর গলার শট, তার রেকর্ড শুনতে এবং পরীক্ষা করতে বছর পেরিয়ে যায়। আর সেই কণ্ঠস্বরে যখন অভিষেক ব্যানার্জির খাতায় টাকা জমা হয়েছে ধরা পড়ে, তখন ইডি সিবিআই হিন্দি में बोलता है सांप सूंघ जाता है, তখন সেই ঝাঁপির মধ্যে ঢুকে পড়ে। সাপুরে যে মোদি যখন ভোট আসে আবার একটু দিন বাজায়, সেই সাপুরে খেলা দেখেছেন, তখন ঝাঁপি থেকে আবার সাপ বেরিয়ে আসে, ফনা তোলে, আর যেই খেল খতম, পয়সা হাজাম হয়ে যায়, আবার ঝাঁপির মধ্যে ঢুকে পড়ে। ইডি সিবিআই এই তামাশা করে গেছে। বাংলাকে বাঁচাতে হলে অনেকে বলেছিল, এই গত ভোটও বলেছিল, সেলিম ভাই আপনারা তো দুর্বল হয়ে গেছে, লাল ঝান্ডা দুর্বল হয়ে গেছে, তাহলে নবান্নকে সাহায্য করতে 56 লাগবে। 56 মানে বোঝেন তো? হ্যাঁ 56 ইঞ্চি। আপনাদের এইখানে, এই চণ্ডীতলায়, গড়লগাছায়, ডানকুনিতে, হুগলি জেলায়, পশ্চিমবঙ্গে, এই দেশে কোনো মানুষের 56 ইঞ্চি ছাতি দেখেছেন? না, নেই। আরে 56 ইঞ্চি ছাতি হাতি, ঘোড়া, মোষের, গন্ডারের, কিছু কিছু বুনো শুয়োরের, জলস্থি, কোনো মানুষের হয় না। হাসছে দেখো, আমি কি সত্যি কথা বললাম না মিথ্যে কথা বললাম? না সত্যি। কিন্তু এটাকে বলে মিডিয়া, কর্পোরেট মিডিয়া, যার কন্ট্রোল করে 65% আম্বানি আর আদানি। বিজ্ঞাপন দিয়ে হোক, সাংবাদিক পুষে হোক, বুদ্ধিজীবী পুষে হোক, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দিয়ে হোক, যেটা সত্যি নয় সেটাকেও বিশ্বাসযোগ্য করে তোলে। এটাকে বলে ফেক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। তাহলে এই জন্যই বলেছিল 14 লক্ষ টাকা এনে দেবে, 15 লক্ষ টাকা এনে দেবে, কালো টাকা শেষ করে দেবে, সন্ত্রাসবাদ শেষ করে দেবে, বলেছিল না? তারপর আপনাদের সব জনধন খাতায় লাইন লাগাতে বলেছিল না ব্যাংকে,
তারপর বলেছিল আধার লিঙ্ক করতে, প্যান কার্ড লিঙ্ক করতে। এখন বলছে এসআইআর আছে, তোমার বাপ ঠাকুরদার সব জন্ম ঠিকুজি লিঙ্ক করো। বলছে না যে দেশের মুখ্যমন্ত্রী তার পিএইচডি ডিগ্রি দেখাতে পারে না, প্রধানমন্ত্রী তার নিজের ডিগ্রি দেখাতে পারে না দিল্লি ইউনিভার্সিটির, সে আমার বাপ ঠাকুরদার বলছে সব ঠিকানা বার করো, ঠিকুজি বার করো এসআইআরের নাম করে। আরে আমরা ভোট দিয়েছি, সেই ভোটেই তো এই মন্ত্রী, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হয়েছে। এখন বলছে না সব ভুয়ো। তাহলে যদি ভোটার ভুয়ো হয় তাহলে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীও ভুয়ো, কারণ তাদের ভোট থেকেই তো বসে। বলে না 2002-এর তালিকা বার করো, বলছে না। আচ্ছা 2002 কেন? বলে 2002-এর ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে। আমাদের সবাই অনেকে সব সহায়তা কেন্দ্র হয়েছে এসআইআরের নাম করে, যখন হচ্ছে যাতে ভোটারের নাম না কেটে যায়, সব 2002 ডাউনলোড করেছে। আমি বললাম 2002-এর শুধু ভোটার লিস্ট ডাউনলোড করলে হবে না, গোটা 2002 সালটাকে ডাউনলোড করতে হবে। তাহলে 2011-তে যে পরিবর্তন হলো, কি হলো? বললো সব ভুয়ো, ভোটার লিস্টও ভুয়ো। বামফ্রন্টের আমলে যে ভোটার লিস্ট ছিল ওটা খুঁজে বার করো 2002-এর। এখন নালে এখন সার্টিফিকেটও ভুয়ো, হচ্ছে না। আর শুধু ভোটার লিস্ট না, তাহলে 2002-এ যখন বামফ্রন্ট ছিল, এইখানে যদি মিটিং আমরা করতাম, এখানে কয়েকজন এসে বলতো যে জুনিয়র হাই মাদ্রাসা আছে, ওটাকে হাই মাদ্রাসা করে দিন। প্রাইমারি স্কুল আছে, ওটাকে হাই স্কুল করে দিন। হায়ার সেকেন্ডারি স্কুল আছে, আর্টস আছে, ওখানে কমার্স বা সায়েন্স করে দিন। ছেলেদের কলেজ আছে, ওখানে মেয়েদের বিভাগ খুলে দিন। পেশা শিক্ষা, বৃত্তি শিক্ষার ব্যবস্থা করুন, হাতের কাজ শিখবে, কলকারখানা হবে, প্রযুক্তিবিদ হবে, সেখানে কাজ করবে। আর এখন আমরা বলছি স্কুল বাঁচাও। তাহলে পরিবর্তন কী হয়েছে বুঝেছেন? এখানে মেয়েরা যদি আসতো, বলতো স্বনির্ভর গোষ্ঠী আছে, তারা হচ্ছে টাকা জমা করেছে, হচ্ছিল না। আমরা এই অসীম দাশগুপ্ত অর্থমন্ত্রী, কেন্দ্রের সঙ্গে লড়াই হতো, স্বল্প সঞ্চয় হচ্ছে, সেইটাকে কিভাবে কেন্দ্র সরকার ঋণ হিসেবে দেখাচ্ছে, মনে আছে? এখন আর স্বল্প সঞ্চয়ের কথা শোনা যায়। মাঝখানে মমতা ব্যানার্জি চিটফান্ড ঢুকলো, কিছু সাংবাদিক মালিক হয়ে গেল, তোমার মুখপাত্র হয়ে গেল, মুখপাত্র হলো না, আর মিডিয়া পুরো 12টা বেজে গেল, সাংবাদিকদের জীবন জীবিকাও নষ্ট হয়ে গেল। কিন্তু তখনও চিটফান্ড কেন এসেছিল? যারা বলে বামফ্রন্টে কী হয়েছিল, তার মানে আমাদের গ্রাম বাংলায় হাতের কাজ ছিল, তাঁতির কাজ ছিল, চাষি ফসলের দাম পেত, পঞ্চায়েতি ব্যবস্থা ছিল, আয় ছিল। যদি সারপ্লাস থাকে আয়ের মধ্যে, তবেই তো সে ডিপোজিট করবে, জমা দেবে। তাহলে স্বল্প সঞ্চয় হোক আর চিটফান্ডের জালিয়াতিতে হোক, গ্রাম বাংলায় ডিসপোজেবল ফান্ড ছিল বলেই সেটা জমা হতো। আর এই মোদি মমতার জমানায় কি হচ্ছে? মাইক্রো ফাইন্যান্স, বিভিন্ন ব্যাংকের নামে। তাহলে যেখানে টাকা জমা হতো, এখন সেখানে টাকা ধার নেওয়া হচ্ছে। 40% থেকে 110% সুদ গুনতে হচ্ছে। তৃণমূলের দালালরা যারা চিটফান্ডের দালালি করেছিল, এখন তারা মাইক্রো ফাইন্যান্সের দালালি করছে। গতকাল আমরা পান্ডুয়াতে মিটিং করলাম, তারপরে মহিলারা এসে বলল আমাদেরকে ভয় দেখায়, পুলিশ মোকদ্দমা নিচ্ছে না। তাহলে যে রাজ্য ছিল সারপ্লাস, সেই রাজ্য হলো মাইনাস। আর মমতা বলছেন এত কোটিকে চাকরি দিয়েছি, এত আমাদের এসটিবি বেড়েছে। আরে তাহলে আমার গ্রামে যদি কাজ না থাকে, শুকা মরশুমে যদি 100 দিনের কাজ না হয়, আলু চাষি যদি আলুর দাম না পায়, ধান চাষি যদি ধান চাষ দাম না পায়, সবজি চাষি যদি সবজির দাম না পায়, অথচ সারের দাম যদি বাড়ে, কালোবাজারি হয়, ডিজেলের দাম যদি বাড়ে, সেচের দাম যদি বাড়ে, তাহলে তো আমাদের এখানে যদি কাজ না থাকে, যেমন পরিযায়ী হবে, আর তেমনি মেয়েদেরকে সংসারের বোঝা টানতে হচ্ছে, তখন তাদেরকে ধার করতে হচ্ছে। বামপন্থীরা মানে কৃষি ঋণ মকুব করা, আর ভবিষ্যতের বামপন্থী সরকার মানে এই মাইক্রো ফাইন্যান্সের সমস্ত ঋণ মকুব করা। আর যারা দালালি করেছে, যারা লুট করেছে, সে চিটফান্ডের টাকা খাক আর দুর্নীতির টাকা খাক, শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা খাক, কাউকে ছাড়া হবে না। ওদের ইট, কাঠ, জানলা, দরজা বিক্রি করে নিলামে তুলে গরিব মানুষের হকের টাকা ফেরত দেওয়া হবে। 100 দিনের কাজে আমরাই চালু করেছিলাম, আর আমরাই চালু করব। মোদি মমতা গরিব মানুষের কাজ হোক, এটা কখনো চায় না। আর সে লড়াই লড়তে হবে। দেশকে যদি বাঁচাতে হয়, বাংলাকে বাঁচাতে হবে। আর বাংলাকে বাঁচানো মানে বাংলার মানুষের ঐক্যকে বাঁচানো।
বাংলাকে বাঁচানো মানে বাংলার মানুষের কণ্ঠস্বর জোরদার করা। লাল ঝান্ডা দুর্বল হয়নি, কৃষকের ঐক্য দুর্বল হয়েছে, ব্যবসায়ীর ঐক্য দুর্বল হয়েছে, খেটে খাওয়া মানুষের ঐক্য দুর্বল হয়েছে, মা বোনেদের ঐক্য দুর্বল হয়েছে। আর দুর্বল হয়েছে বলেই লুটতন্ত্র তৈরি হয়েছে। আবার আমরা যদি একসঙ্গে হই, যেটা বলছিলাম, তাহলে নবান্নকে সায়স্তা করতে কোনো 56 লাগবে না, 356 লাগবে না, কেন্দ্রের দালাল রাজভবনও লাগবে না। বাংলার মানুষ উত্তর থেকে দক্ষিণ, হিন্দু মুসলমান নির্বিশেষে যদি সবাই আমরা এক কাট্টা হই, লাল ঝান্ডাকে যদি তুলে ধরি, লাল ঝান্ডার পেছনে যে লাঠিটা আছে সেটাকে যদি আরেকটু শক্ত করি, একটু মোটা করি, আর কোনো নেতাদের পায়ে তেল লাগিয়ে বাংলা বাঁচবে না। ওই লাঠিটাতে, ডান্ডাতে একটু তেল লাগিয়ে তেল মাখানো করে রাখতে হবে। কোনো পুলিশ, কোনো মস্তান, কোনো গুন্ডা, যখন মানুষ জাগে কেউ পার পায় না। আর এই জন্যই আমরা এই যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের তৈরি করছি, যারা এই লড়াই লড়বে। তাদের তেজ, তাদের বুদ্ধি, তাদের মেধা, তাদের সমস্ত ডেডিকেশনকে নিয়ে। আর আমরা যারা বয়স্ক মানুষ আছি, অভিজ্ঞ মানুষ আছি, আমাদের অভিজ্ঞতা, আমাদের আশীর্বাদ, আমাদের দোয়া, আমাদের যে শিক্ষা, আমাদের যে যা কিছু সামর্থ্য, তা উজাড় করে দিয়ে আমাদের দিতে হবে। কারণ বাংলাকে বাঁচাতেই হবে। ওই ছোট ছোট কুড়িগুলোকে যাতে ফুটবার অধিকার তারা পায়, তারা বেড়ে ওঠার যাতে সুযোগ পায়, তাদের সহজাত যে প্রবৃত্তিগুলো আছে সেটা সৃজনশীলতার মধ্য দিয়ে আরও পরিশীলিত হয়ে এই বাংলাকে গড়তে পারে। বাংলার জোয়ান ছেলে মেয়ে এই জন্য জন্মায়নি যে উড়িষ্যায় গিয়ে তাকে মার খেতে হবে বাংলা ভাষা বলেও, মিজোরামে গিয়ে তার লাশ আসবে তামিল ভেঙে যাবে বলে, সিকিমে বন্যা হবে আর সেখান থেকে লাশ আসবে বলে, বুলডোজার দিয়ে তাদের ঘর ভাঙা হবে উত্তরপ্রদেশে, হরিয়ানায়, তার জন্য জন্মায়নি। তার মেধা, বুদ্ধি, শিক্ষা দিয়ে এই বাংলাকে গড়ার জন্য, যে বাংলা জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, যে বাংলাকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য গড়ে তোলার কথা বলেছিলেন, ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা আমরা গড়ব। আর সেই গড়ার লক্ষ্যে আমাদের এই যাত্রা এগিয়ে যাবে। 17 তারিখে কামারহাটিতে শেষ হবে না, লড়াই চলবে এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমাদের এই লক্ষ্যে স্থির থাকতে হবে। 14 তলা থেকে ওই চোরচোট্টাদেরকে টেনে হিঁচড়ে নামিয়েই আমরা এই বাংলাকে বাঁচাবো। আর দিল্লির যারা লোকজন বসে বাংলাকে ভাগ করার স্বপ্ন দেখছে, তাদেরও স্বপ্নকে ছাড়খাড় করতে হবে। সে লড়াই আছেন? হবে লড়াই? পেছনে যারা আছে, হবে লড়াই? জোরসে বলতে হবে, হবে লড়াই?